পাড়া থেকে 100 মিটারের মধ্যে তার ককটেল ফাটিয়ে চলে গেছে জয় বাংলা স্লোগান। এই সময় এই পরিস্থিতিতে যদি ডাকসু না হয়, আর কোনোদিন ডাকসু হবে বলে আমাদের মনে হয় না। কারণ এই দেশের ক্ষমতাসীনরা তারা ডাকসু চায় না। তারা ডাকসু নির্বাচিত প্রতিনিধিদের শক্তিমত্তা এবং বুদ্ধিমত্তা সম্পর্কে সম্যক অবগত আছে এবং তারা জানে এটি তাদের জন্য বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে। কাজে আমরা বলতে চাই, দেশের উন্নয়নে, দেশের মানুষের কল্যাণে এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আপনারা আসেন। ডাকসু এখন একটা জাতীয় ইস্যু হয়ে গেছে, একটা আন্তর্জাতিক বিষয় হয়ে গেছে। এটাকে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এটা আমরা ফাইট দিয়ে এই ডাকসু আমরা করাবো, যেভাবেই হোক করাবো। ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্যকার। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা হয়তো ডাকসুর বিষয়ে অবগত আছেন। ডাকসুটা শুধু আমাদের ক্যাম্পাসের ইস্যু, একটা ছোট ইস্যু, এটা ভাবলে ভুল হবে। ডাকসু এমন একটা বিষয় যেটা পুরা মানে দেশের একটা ভবিষ্যৎ নির্ধারণ করে। ডাকসু যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, যেটা শাসকদের জন্য ভীতিকর, মানে যারা ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় তাদের জন্য ভীতিকর হয়ে উঠবে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান ভাই। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আজকে সকলে অবগত আছেন যে আজকে সকালে হলপাড়ার শিক্ষার্থীরা আজকে জয় বাংলা স্লোগানে ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছে এবং সেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এবং একই সাথে আমি যে ডিপার্টমেন্ট, সেই আইন ডিপার্টমেন্টের সামনে কিছু ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আজকে যখন প্রশাসন বহু গড়মিশুর পর আজকে সিন্ডিকেটে ডাকসু নিয়ে একটা সিদ্ধান্ত হতে যাচ্ছিল, ঠিক এরকম একটা মুহূর্তে যখন ক্যাম্পাসে জুলাই পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো ককটেল পাওয়া যায়, তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পলাতক ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যারা, তারা এই ডাকসুকে কীরকম ভয় পাচ্ছে। তাই আমরা সরকারের কাছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবি জানাতে চাই যে যে ধরনের হুমকি আসুক না কেন, যারাই যেভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, ডাকসুকে কোনোভাবে পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। বরং ক্যাম্পাসের নিরাপত্তাকে আরও সুসংহত করার জন্য শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধির প্রয়োজন এবং প্রশাসন যাতে বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে পরিচালনা করতে পারে, এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি প্রয়োজন। এজন্য আবারও আমি ডাকসুর পক্ষে দাবি জানাই এবং আজকে আমরা একটা ভালো সংবাদ পেয়েছি যে নির্বাচন কমিশন গঠন হয়েছে ডাকসু দেওয়ার জন্য এবং আমরা চাই যে এই নির্বাচন কমিশন খুব দ্রুত ডাকসু দিবে, এটা আমাদের প্রত্যাশা। না হলে আমরা ছাত্র সমাজ আবারও আন্দোলনে নামতে বাধ্য হব। ধন্যবাদ। ধন্যবাদ রাফিদ হাসান সাফওয়ান ভাইকে। আমাদের আজকের এই ডাকসু তফসিলের দাবিতে এবং সন্ত্রাসী লীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিচারের দাবিতে যারা এখনও মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, মিছিল করার সাহস দেখাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সামনে বাংলা বিভাগের মেধাবী শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। প্রিয় সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আজকে ভোরে যেভাবে রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীরা কাটাবনে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে, এটি কল্পনাতীত। এর আগে তারা কখনোই ক্যাম্পাসের এত কাছে মিছিল করার কখনো সাহস করেনি। আমি প্রশ্ন রাখতে চাই, ইন্টারিমের গোয়েন্দা বাহিনী কি করে, তাদের কাছে কেন ইনফরমেশন থাকে না, কেন তারা এটা প্রতিহত করতে পারলো না? তারা শুধু এখানে মিছিল করে নাই, বরং মিছিলের পরে এখানে তারা ককটেল ফাটানোর মতো দুঃসাহস দেখিয়েছে। এমনকি হাইকোর্টের ট্রাইব্যুনালের সামনে, যেখানে আজকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলার কথা ছিল, সেখানে তারা ককটেল ফাটিয়েছে এবং কিছু ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয়েছে সেখান থেকে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র আইন বিভাগের মধ্যে অ্যানেক্স ভবনের ময়লার ভাগাড়ে সেখানে প্রায় 60টির মতো ককটেল পাওয়া গেছে। আমরা মনে করি এই ঘটনাটি কোনোভাবেই অপরিকল্পিত হতে পারে না, একটি সুস্পষ্ট পরিকল্পনায় এবং পরিকল্পিতভাবেই এই আজকের এই ইনসিডেন্টটি ঘটানো হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট 5 আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, তাদের কাউকে গ্রেপ্তার না করে বরঞ্চ অনেকটা ক্লিন চিট দিয়ে রেখেছে। তারা এখনও ফেসবুকে পোস্ট দিচ্ছে, লেখালেখি করছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের ব্যাপারে সুস্পষ্ট ডকুমেন্টস আছে, ভিডিও ফুটেজ আছে যে তারা কীভাবে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে। এত তৎপরতা থাকা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনক যে, এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে, মামলা হওয়ার পরেও ফেসবুক ট্র্যাক করে সহজেই একজনকে বের করা যায় সে কোথায় আছে, কিন্তু তারপরেও এই লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 শতাধিকের অধিক ছাত্রলীগ
সন্ত্রাসী যারা শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের একটা তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছিল, এবং যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলা করেছিল, শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, তাদের ভিডিও ফুটেজ সহ ছবি সহ ডকুমেন্ট সহ তাদের প্রমাণগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষিদ্ধ সন্ত্রাসীদের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। মাত্র 120 জনের কাছাকাছি নাম কস্ত একটা তালিকা করে তাদেরকে আপনার সাময়িক বহিষ্কার করেছে। অথচ কথা ছিল যে 7 মাস বা 2 মাস প্রথম মাসের মধ্যে এই বিচারটা সম্পূর্ণ করা হবে, কারণ সবগুলো তো ভিজুয়াল আছে, ডকুমেন্ট আছে, এবং ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গুলি চালিয়েছে, কারা রামদা দিয়ে চাপাতি দিয়ে হামলা করেছে, কারা হকি স্টিক দিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে। সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কোনো ধরনের আমরা দায়িত্বশীল আচরণ আমরা দেখতে পাচ্ছি না, বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি এবং গরিমসি লক্ষ্য করছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা যারা প্রকাশ্যে এই গণহত্যায় মদদ দিয়েছে, গণহত্যার সপক্ষে বয়ান তৈরি করেছে, শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করার বৈধতা দিয়েছে, সেই সকল শিক্ষক এবং শিক্ষিকা যারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল, ওই খুনি হাসিনার সাথে 3 আগস্ট সাক্ষাৎ করেছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, রাজু ভাস্কর্য আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের গণহত্যার সমর্থনে মানববন্ধন করেছিল, এবং যারা প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেছিল, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ 10 মাস হয়ে গেলেও তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যারা সিন্ডিকেটে ছিল আপনারা জানেন, গত 15ই জুলাই যে নৃশংস হামলা পরিচালিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি, প্রক্টর এবং ছাত্রলীগের তৎকালীন সন্ত্রাসী সাদ্দাম, ইনান, সৈকত, সায়ন সহ তারা বসে পরিকল্পিতভাবে এই হামলার ম্যাপিং করেছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এবং যখন হামলা চলছিল, শিক্ষার্থীরা আমরা ভিসির বাসভবনের সামনে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিভাবক তৎকালীন মাকসুদ কামাল আমাদেরকে কোনো আশ্রয় দেয় না, এবং তিনি বলেছিলেন ক্যাম্পাস আমাদের নিয়ন্ত্রণে নাই। প্রক্টরের কোনো ভূমিকা সেদিন ছিল না, প্রক্টরিয়াল টিমের কাউকে আমরা সেদিন দেখিনি, তারা সবাই ক্যাম্পাস থেকে উধাও হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল, যাতে ছাত্রলীগের বহিরাগত টোকাই সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করতে পারে। তো আমরা মনে করি এই হামলার সাথে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সিনেট সদস্য, তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি সহ যারা তৎকালীন দায়িত্ব ছিলেন, তারা প্রত্যেকেই এটার সাথে জড়িত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে বহিষ্কার করা তো দূরের কথা, তাদের ব্যাপারে কোনো বিন্দুমাত্র শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এমনকি অনেক শিক্ষক এখন নিয়মিত অফিস করছেন, তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন, ডিপার্টমেন্টগুলোতে যাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছেন, এবং বর্তমান আমাদের এই জুলাই অভ্যুত্থান এবং জুলাই বিপ্লবের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। কোনো কোনো শিক্ষক ক্লাসে এই ধরনের কথা বলার মতো সাহস করেছেন যে অভ্যুত্থানে নাকি প্রায় 3000-এর অধিক পুলিশ মারা গিয়েছে। অন্তত মানে ব্যথা লাগে যখন এইসব বিষয়গুলো দেখি। অভ্যুত্থানে কি কোনো পুলিশ ক্ষতিগ্রস্ত হয়েছিল? তেমন কোনো পুলিশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল না। কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে 5 আগস্ট পরবর্তী সময়ে 3000, 5000, কোনো সময় 50,000 এরকম পুলিশ মারা হয়েছে বলে একটা গুজব ছড়ানো হয়েছিল, এবং এই গুজবটাকেই অনেক শিক্ষক এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে। এবং কি এই শিক্ষক, এই যারা আবু সাইদ সহ যে সকল বীরদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের রক্তকে নিয়ে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা আমরা করতে দেখি এখনো। তারা এখনো আওয়ামী লীগের রেজিমকে শক্তিশালী করার জন্য এবং আওয়ামী বলয়কে শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে আমরা দেখি নাই। একজন শিক্ষকের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। 10 মাস হয়ে গেলেও কোনো শিক্ষকের বিরুদ্ধে চার্জশিট বা প্রতিবেদন দাখিল করতে পারে না বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি। অথচ একটা তদন্ত কমিটি গঠন করার পরে 1 সপ্তাহ লাগার কথা না এই কারা কারা জড়িত ছিল সেটি নির্ণয় করার জন্য। কারণ বর্তমান ডিজিটাল যুগে সব কিছু ফেসবুকে রয়েছে, সব কিছু অনলাইনে রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, স্ক্রিনশট রয়েছে, সেগুলো প্রোভাইড করা হয়েছে, তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তারপরে তারা এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা আজকের এই বিক্ষোভ থেকে সুস্পষ্ট দাবি জানাচ্ছি, কাল বিলম্ব না করে এই সকল সন্ত্রাসীদের তালিকা করে সন্ত্রাসী শিক্ষক এবং শিক্ষিকাদের বিরুদ্ধে, শিক্ষিকা এবং সন্ত্রাসী যে সকল ছাত্রলীগের সন্ত্রাসী ছাত্ররা বছরের পর বছর ধরে ক্যাম্পাসে ছাত্রদের নির্যাতন করেছে এবং জুলাই গণহত্যা সংগঠিত করেছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি তা না করা হয়, তাহলে আমরা সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে এই বর্তমান প্রশাসন, বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসির বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হবো। এবং সর্বশেষ আমরা প্রায় আগস্টের আমরা যে 9 দফা দাবি ঘোষণা করেছিলাম জুলাই অভ্যুত্থানের সময়, সেই 9 দফা দাবিতে
অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল যে সকল ছাত্র সংগঠনগুলোতে, সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন কার্যক্রম করতে হবে, সেটা চালু করতে হবে। কিন্তু আজকে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে না টাল বাহানা করে বিভাগ কীভাবে সময় ক্ষেপণ করা যায়, কাল ক্ষেপণ করা যায়, সেই ধরনের একটা প্রচেষ্টা আমরা গত 10 মাস ধরে দেখতে পেয়েছি। অবশেষে তারা আজকে একটা নির্বাচন কমিশন গঠন করেছেন। আমরা সেই নির্বাচন কমিশন গঠনকে সাধুবাদ জানাই এবং আমরা আজকে তারা যে অবশেষে শিক্ষার্থীদের দাবিটাকে কিছুটাও মেনে নিয়েছেন, কিছুটা হলে তাদের চাওয়া পাকে মূল্যায়ন করেছেন, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং একই সাথে দাবি জানাচ্ছি যে কাল বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সকল সংগ্রামে, সকল ন্যায়ের আন্দোলনে, সকল গণতান্ত্রিক আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়, অথচ ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের তফসিল ঘোষিত হয়ে গেছে। ডাকসুর তফসিল নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে কাল বিলম্ব না করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভাই, একটা প্রশ্ন আছে। আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি যে 10 জনের একটা রিটার্নিং কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে আপনাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপনারা আসলে কতদিনের মধ্যে তফসিল চাচ্ছেন? নির্দিষ্ট কোনো সময়সীমা আছে কিনা? আমরা মনে করি তফসিল ঘোষণা আসলে খুব কঠিন কিছু না। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে 1 মিনিটের ব্যবধানে বা 1 ঘন্টার ব্যবধানে একটা মিটিং করে তফসিল ঘোষণা করে দিতে পারে। তফসিল ঘোষণা করা তো আহামরি কঠিন কিছু না, কারণ তফসিল ঘোষণা করার জন্য কী কী লাগে, কোন কোন প্রক্রিয়াগুলো লাগে, গঠনতন্ত্র সংস্কার কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। নির্বাচনের আচরণবিধি তৈরি করা, প্রস্তুত করা, সেটি কিন্তু অনেক আগেই সিন্ডিকেট পাস করে দিয়েছে। আর এরপরে যে ভোটার তালিকা প্রস্তুতের বিষয়টা রয়েছে, সেটা কিন্তু তফসিলের ভিতরেই চলে আসে, যে এই সময়ের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হবে, তারপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং যাদের বিরুদ্ধে আপত্তি আছে তাদের ব্যাপারে এই সময়ের মধ্যে অভিযোগ দেওয়া যাবে, এরপরে এই সময়ের মধ্যে মনোনয়ন নেওয়া যাবে, প্রার্থী হওয়া যাবে, প্রচারণা চালানো যাবে। পুরোটা কিন্তু তফসিলের ভিতরের বিষয় এবং ডাকসু নির্বাচন যেহেতু এর আগে বারবার হয়েছে, সুতরাং তফসিল কীভাবে হয়, তফসিলের নমুনা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আছে। তো চাইলে তারা কিন্তু 1 ঘন্টার ভিতরে দিয়ে দিতে পারে। তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানাবো, আমরা কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জি, ঠিক আছে, আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুব আস্তে আস্তে নেই ভাই। এই রাস্তাতে বেশি আমরা